আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নরসিংদী ও রাজধানী ঢাকার ভূমিকম্পের পর মৃদু কম্পনে কাঁপল উত্তরের জেলা রংপুর। এ নিয়ে টানা 5 দফায় স্বল্প ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভব করেছে দেশবাসী। এর মধ্যে 3টিরই উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং আরেকটি রাজধানীর বাড্ডায়। বারবার কম্পনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অজানা আতঙ্ক ভর করছে নানা বয়সী মানুষের মাঝে। অভিভাবকদের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। কেন হঠাৎ করে দেশে এমন ভূকম্পন অনুভূত হচ্ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা অনেকেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যানুসারে শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে। এর 24 ঘন্টার ব্যবধানে শনিবার সকাল 10টা 36 মিনিটে আবারও নরসিংদীর পলাশে ভূমিকম্পন অনুভব করে স্থানীয়রা, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.3। এদিন সন্ধ্যায় পরপর দুবার কম্পিত হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এর মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদী, যার মাত্রা ছিল 4.3 এবং অন্যটি রাজধানীর বাড্ডা এলাকায়, যার মাত্রা ছিল 3.3। এটা ভূমিকম্প এত বড় শক, আমরা সত্যি এলাকাবাসী সহ আমরা যারা এখানে বসবাস করি সবাই আতঙ্কিত হয়ে গেছি। বড় ধরনের একটা আতঙ্ক। এবং কালকে মাগরিবের পর আবার একটা ভূমিকম্প হয়েছিল 6:10 দিকে। তো ওই ভূমিকম্পে আপনার মানুষের ভিতরে আরো ভয়টা ঢুকে গেছে। কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 5টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনাও দিয়েছে তারা। শুক্রবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে একাধিক আবাসিক হলে। এছাড়া মেট্রো রেলের বেশ কিছু স্টেশনেও ফাটল দেখা দিয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জরাজীর্ণ পরিবেশ বলে দেয় ভূকম্পনের মাত্রা বাড়লে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবারের মাঝারি ভূকম্পনের পর আতঙ্কিত অনেক শিক্ষার্থী। আমি চোখের সামনেই দেখলাম যে বিশাল বড় একটা ইমারত সুদর্শন হল বাঁশের মতো দুলছে। তো এই যে একটা সবার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে ভূমিকম্পের। এরপরে দেখলাম যে আমরা দফায় দফায় আবার ভূমিকম্প হলো। অনেকে ট্রমাটাইজ, অনেকে দেখা যাচ্ছে যে অল্প একটু শব্দের কারণে কি কেউ বারান্দা দিয়ে হাইটা যাচ্ছে, এই অল্প শব্দের কারণে কি ভয় পেয়ে যাইতেছে। এ বিবেচনায় 15 দিনের ছুটি ঘোষণার পর সকাল থেকে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থী লম্বা ছুটিতে পাড়ি জমাচ্ছেন গ্রামের বাড়িতে, অনেকে আবার আশ্রয় নিচ্ছেন নিকট আত্মীয়দের বাসা বাড়িতে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। সিদ্ধান্তটাকে আপাতত আমরা সমর্থনই করছি এবং আমার কাছে মনে হয় যে এটা ভালো এবং খারাপ দুই দিকই আছে। বাট মানুষের জীবন যেহেতু সবার আগে, এই কারণে আমার মনে হয় যে হল ছাড়ার নির্দেশনাটা ঠিক ছিল। 1964 সালে এই হলটা বানানো হয়েছে। এই হলটার প্রতিটা রুম আমাদের কাছে ঝুঁকিপূর্ণ। এত রিস্ক নিয়ে তো অ্যাটলিস্ট হলে থাকা যায় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইতিবাচকই আসছে। গতকালকে এই তো 3বার হয়েছে, এই জন্য আসলে ভালোই হয়েছে এটা আমাদের জন্য। ভূমিকম্পের প্রভাব পড়েছে মেট্রো রেলের স্টেশনগুলোতে। অনেক জায়গায় ফাটল তৈরি হলেও রেল চলাচলে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি কখনো ইসলামের মৌলিক নীতির ব্যাপারে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন। দীর্ঘ 1.5 দশকের দাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমাম, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।
পরে বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে ইসির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত বলে জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আগামী নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টি মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন। একই সাথে পলাতক শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট ZI খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা নেয়ার আবেদনের শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, আইন সবার জন্য সমান, তাদের বেলায় ভিন্ন হবে কেন? রিপোর্ট হাসান জাবেদের। গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর র্যাবের TFI সেল ও DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবং মন্ত্রীরা বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। অন্যদের হাজিরার বেলায় আইন ভিন্ন হবে কেন এমন প্রশ্ন রাখেন। যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে 2টো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই 2টো মামলায় চার্জ শুনানির জন্য একটা 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির হয়ে সিনিয়র আইনজীবী ZI খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সুমোটো, অর্থাৎ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, BTRC চেয়ারম্যান এই 2 জনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার এক নারী চিকিৎসক। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা আজিম কাকুলি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। জ্বরে তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। আইসিইউতে থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়। ডাক্তার ফাহমিদা আজিম কাকুলি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
প্রশাসন জামাতে ইসলামীর নিয়ন্ত্রণে থাকবে চট্টগ্রাম 14 আসনে জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরীর বক্তব্যের দায়ভার দল নিবে না বলে জানানো হয়েছে। গতরাতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামাতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে আপত্তিকর এ কথা বলেন শাহজাহান চৌধুরী। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেফতার করবে, আমাদের কথাই মামলা হারাবে। প্রাইমারি স্কুলের মাস্টার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক দাঁড়িপাল্লার কথা বলতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাতের প্রার্থীরা গণসংযোগ করেছে। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ফরিদপুরের সদর উপজেলার গেরোদা ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিএনপির কর্মীদের সাথে মতবিনিময় ও কর্মী সভায় উপস্থিত ছিলেন সদর 3 আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোরের 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পাবনা 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিনের ধানের শীষের পক্ষে চাটমোহনের বালুচর ফুটবল মাঠে সমাবেশ ও বিশাল শোডাউন হয়েছে। জামাত ইসলামের মাদারীপুর 2 আসনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খানের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। 299 নম্বর রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজনদের সাথে হাসপাতালের স্বাস্থ্যসেবা সমস্যা নিয়ে কথা বলেন। অন্যদিকে সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফের মনোনয়ন বাতিল ও টানা 7 বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। বিসিএস লিখিত পরীক্ষার সময় 2 মাসের পরিবর্তে 6 মাস করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রাখে। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন আটকা পড়ে। দুপুরের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত একই দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাবনায় শিশু হাফসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের ফাঁসির রায় এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবার। সকালে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাফসার বাবা অভিযোগ করেন, আসামিরা পাবনা পৌর এলাকার 9 নম্বর কাউন্সিলর আইয়ুব সর্দারের আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি থামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং আসামি তার আত্মীয়কে বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। গত 16 নভেম্বর পৌরসভার শালগাড়িয়া এলাকায় শিশু হাফসার মৃতদেহ উদ্ধার করা হয়। দেশের 64 জেলার ঐতিহ্য, পণ্য, সংস্কৃতি ও খাদ্যের বৈচিত্র্য তুলে ধরতে ব্যতিক্রমী ঐতিহ্যের হাট বসেছে সাভারে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই হাটের আয়োজন করে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এবং ব্র্যাক ব্যাংক। এর আগে ঐতিহ্যের হাটের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম.আর. কবির। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।